মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এবং রাজ্য সরকারের আমন্ত্রণে বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, আরএসএস নেতা দিলীপ ঘোষ তিনি জগন্নাথ ধামে গেলেন, পুজো করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে কথা বললেন। এখন আপনাদের মনে প্রশ্ন যে দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে চলে গেল? মানে আমরাও নিউজ করেছিলাম দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে চলে গেল, মানে গেল রব উঠে গেছিল। কিন্তু দিলীপ ঘোষের যে মন্তব্যগুলো, যে বিষয়গুলো, এগুলো নিয়েই আজকে আলোচনা করব। তাহলে কি দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবে? অনেকেই মানে বিজেপির নেতা অর্জুন সিং, যিনি প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে এলেন, তারপরে তিনি বিজেপিতে গেলেন, আবার তৃণমূলে এলেন, আবার বিজেপিতে গেলেন, সেই অর্জুন সিং তিনিও বলছেন যে দিলীপ ঘোষ নাকি রাজ্যসভার টিকিট পেতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, সেই দিলীপ ঘোষকে কিন্তু আমরা ভুলে যাইনি যে দিলীপ ঘোষ বলেছিল যে 2 কোটি মুসলমানকে, ওই 2 কোটি বাংলাদেশি মুসলিম নাকি পশ্চিমবাংলায় আছে, এনআরসির সময় বলেছিল যে তাদেরকে ঘাড় ধাক্কা মেরে একেবারে পশ্চিমবাংলা থেকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, লাথি মেরে পাঠিয়ে দেবো। দিলীপ ঘোষের সেই মন্তব্য আমরা ভুলে যাইনি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যারা বাম রাজনীতি করেন, যারা কংগ্রেসের রাজনীতি করেন, যারা আইএসএফ করেন, অন্যান্য রাজনীতি করেন, যারা কোনো রাজনীতি করেন না, আলাদা বিষয় হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তাকে বলেছিলেন এই হাফ প্যান্ট না বারমুডা পরে আছে 3 কোয়ার্টার, এরকম কুরুচিকর মন্তব্য। দিলীপ ঘোষের একাধিক মন্তব্য, একাধিক বক্তব্য আমরা ভুলে যাইনি। মুসলিমদেরকে নাম না করে নাম করে জিহাদি তকমা দেওয়া বিভিন্ন রকম মন্তব্য। আজকে দিলীপ ঘোষ, যেদিন দিলীপ ঘোষের বিয়ে হলো, বিয়ের আগের দিন পর্যন্ত দিলীপ ঘোষ মন্তব্য করলেন, কি মন্তব্য করলেন? যে হিন্দুরা বাড়িতে এসি কিনছেন, ফ্রিজ কিনছেন, আপনার আরও অন্যান্য জিনিস কিনছেন, অস্ত্র কেন কিনছেন না? অর্থাৎ ডাইরেক্ট অস্ত্র কেনার কথা তিনি বলছেন। রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, আমরা অন্তত দেখতে পেলাম না। এখন প্রশ্নটা হলো এই যে দিলীপ ঘোষ কি বিজেপি তৃণমূলে যাবেন কি যাবেন না, এই বিষয় নিয়ে আমি বলবো আপনাদেরকে। আপনারা কি ভুলে গেলেন ওয়াকআপ আইন পাস হয়ে গেছে, দীর্ঘ আন্দোলন, এগুলো কি ভুলে গেলেন? ওয়াকআপ আইন নিয়ে যে একেবারে পুরো রাজ্য সহ পুরো দেশ সহ রাজ্যে আন্দোলনের ঝড় বইছিল, ঝড় উঠছিল, সেগুলো ভুলে গিয়ে আমরা অনেকেই এখন দিলীপ ঘোষকে নিয়ে পড়েছি। আচ্ছা, দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, দিলীপ ঘোষ যদি যোগ না দিয়েও রাজ্যসভার টিকিট পায় বা রাজ্যসভার সাংসদ হয়, এতে রাজ্যের মানুষের কি উপকার? মানে দিলীপ ঘোষ যে আরএসএস থেকে তৈরি হয়েছে, আরএসএস থেকে তিনি এসছেন, এখন বিজেপি করছেন, পরে যদি তৃণমূল করে, সেক্ষেত্রে রাজ্যের মানুষের কি লাভ বলুন তো? আরএসএসের যে আদর্শ, আরএসএসের যে নীতি, সেই নীতি আদর্শের বাইরে কি দিলীপ ঘোষ বেরোতে পারবেন? এর আগে আমরা দেখেছিলাম বাবুল সুপ্রিয়, এখন একটা সময় তিনি কেন্দ্রীয় হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, এখন তিনি রাজ্যের ফুল মন্ত্রী। সেই বাবুল সুপ্রিয়, আসানসোল যে দাঙ্গা হয়েছিল, সেখানে ইমাম রশিদির পুত্রকে হত্যা করা হয়েছিল, সিবগাতুল্লাহ রশিদিকে, সেই দাঙ্গার সেই পরিস্থিতি, সেই সিবগাতুল্লাহর হত্যা, এই দাঙ্গার সময় আপনার তৎকালীন নেতা, আসানসোলের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়, তার নাম কিন্তু জড়িয়েছিল। তাহলে তিনি আবার আসলেন, তিনি ভোটে দাঁড়ালেন, মন্ত্রী হয়ে গেলেন, এখন তিনি চুপচাপ আছেন। কিন্তু এই বাবুল সুপ্রিয় বলেছিল একটি ছেলেকে যে মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, কমেন্ট বক্সে সম্ভবত তিনি কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে জানিয়েছিলেন। তাহলে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি রাজ্যসভায় যাবেন কি যাবেন না, এটা পরের কথা। দুটো বিষয় আপনারা জেনে নিন যে দিলীপ ঘোষকে কেন রাজ্য সরকার আমন্ত্রণ জানালো আর দিলীপ ঘোষ কেন গেল। প্রথম কথা হলো, রাজ্য সরকার শুধু দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানায়নি, রাজ্য সরকার আমন্ত্রণ জানিয়েছিল বামেদের নেতা বিমান বসুকে, রাজ্য সরকার আমন্ত্রণ জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বা সন্তান সমতুল্য শুভেন্দু অধিকারীকে, তাকেও কিন্তু আমন্ত্রণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। অর্থাৎ দিলীপ ঘোষ সেই আমন্ত্রণ রক্ষা করেছিলেন, কারণ দিলীপ ঘোষ সদ্য বিবাহ করেছেন, অর্থাৎ তিনি সংসার পেতেছেন। সংসার করার পর দিলীপ ঘোষ, তার নাকি একটু মানসিকতার কিছু পরিবর্তন হয়েছে। দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে মন্দির করে রাজনীতি করা, ভোট পাওয়া বা ভগবান এসে কি ভোট দিয়ে যাবে, এই মন্তব্যগুলোও তাকে করতে শোনা গেছে। শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিল, সেটা নিয়েও শোনা গেছে যে তিনি বলেছেন যে না, কোনো দেশের পতাকা এভাবে পোড়ানো ঠিক নয়। এই মন্তব্যগুলো তিনি করছেন, করে কি তিনি তৃণমূলের কাছাকাছি আসছেন নাকি কংগ্রেস করতে চাইবেন, এটা বড় কথা নয়। দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেস ডেকেছে বিজেপিকে পচানোর জন্য, অর্থাৎ বিজেপিকে একটা মানে একবারে 10 গোল দিয়ে দিল, শুভেন্দু অধিকারীকে দুর্বল করলো, সুকান্ত মজুমদারকে দুর্বল করলো, বিজেপির মধ্যকার যে
কোন্দল দ্বন্দ্ব অশান্তি সেগুলো সামনে নিয়ে আসলো। দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ তার চরিত্র নিয়ে কথা বলল, তথাগত রায় পার্টির টাকায় ড্রিঙ্ক করে, মদ খেয়ে সন্ধ্যাবেলায় পড়ে থাকে, বিজেপির টাকা, সেটা বলল। সন্ময় ব্যানার্জি, যিনি সাংবাদিক, সন্ময় ব্যানার্জি বিজেপি নেতা, তিনি বিজেপির থেকে টাকা নিয়ে কিভাবে ভিডিও করেন, তার সংসার চলে, মানে বাড়িতে ওই ভাত রান্না হয়, সেটাও তিনি ফাঁস করে দিলেন। শুভেন্দু অধিকারীরা লোভে রাজনীতি করছে, 10 বার দল পরিবর্তন করা, সেগুলো সব ফাঁস করে দিল। অর্থাৎ বিজেপিকে তৃণমূল কংগ্রেস 10 গোল দিয়ে দিল শুধু দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী হাসি মুখে কথা বলে। দিলীপ ঘোষের লাভ কী হলো? দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে সেভাবে তার কোনো প্রভাব ছিল না। হঠাৎ করে দেখা গেল যে দিলীপ ঘোষ এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, সেখানে যাওয়াকে কেন্দ্র করে, দেখুন মন্দির মসজিদ যার যেখানে পছন্দ সে সেখানে যাবেন, এটা নিয়ে কারোর আপত্তি থাকার জায়গা নেই। কিন্তু দিলীপ ঘোষ তিনি কী করলেন, একটা লাইমলাইটে চলে এলেন হঠাৎ করে। এতদিন পর্যন্ত লাইমলাইটে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, কিন্তু দিলীপ ঘোষ হঠাৎ করে লাইমলাইটে চলে এলেন। তিনি লাইমলাইটে এসে দেখা গেল পুরো মিডিয়া কভারেজ পুরো ব্যাপারটা খেয়ে নিচ্ছে। কারণ তথাগত রায় তিনি বলছেন যে দিলীপ ঘোষ নাকি রাজ্য সভাপতি হতে চাইছেন বলে এমনটা। কিন্তু দিলীপ ঘোষের প্রতি যে বিজেপি নেতাকর্মীদেরও একটা সন্দেহ, এবং অর্জুন সিং তো বললেন যে 21 সালের পর থেকেই নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন দিলীপ ঘোষ। এই যে বিষয়গুলো একে অপরের যে কাদা ছোড়াছুড়ি, এক কথায় বললে চলে যে গোয়ালে গোতাগুতি চলছে আর কি, মানে একেবারে গোয়ালে গোতাগুতি লেগে গেছে। বিজেপির অন্তরেই একটা দ্বন্দ্ব কোন্দল লাগিয়ে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও এটা নিয়ে নাচানাচি করছে, কারণ বিজেপিকে দিয়ে শুভেন্দুকে কাউন্টার দেবে, বিজেপিকে দিয়ে আপনার দিলীপ ঘোষকে দিয়ে শুভেন্দুকে কাউন্টার দেবে, দিলীপ ঘোষকে দিয়ে রাজ্য বিজেপিকে দুর্বল করছে। তার বিস্ফোরক মন্তব্য, তার এই একাধিক কথাবার্তা যে ফাঁস করে দেওয়া, কার কটা বউ, কার কটা গার্লফ্রেন্ড, কে মদ খায়, কে বিজেপির থেকে কোন সাংবাদিক টাকা নিয়ে সংসার চালায়, এগুলো তিনি শুনেছেন। কাল আরামবাগ টিভির নামও বলেছেন দিলীপ ঘোষ একটি ভিডিওর মাধ্যমে। অর্থাৎ দিলীপ ঘোষ কোথাও যাবে বলে এখন মনে হচ্ছে না। তবে তিনি ভবিষ্যতে তৃণমূলে যদিও যায়, তাহলে আপনারা ভাববেন বিজেপিকে নিয়ে তিনি আরও অনেকগুলো বিস্ফোরক মন্তব্য করবেন, অনেক তথ্য ফাঁস করবেন, তাদের অন্যান্য অনেক বড় বড় বিজেপি নেতাদের মুখোশ খুলে দিয়ে কিন্তু তিনি তৃণমূলে যাবেন। আর যদি তিনি বিজেপি যদি এই মানে দেখে যে না তৃণমূলে চলে যাবে, তাকে একটা পদ দেওয়া দরকার, যদি আবার রাজ্য সভাপতির পদ দেয়, আবারও এই দিলীপ ঘোষ বলবে 2 কোটিকে লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেব, ওই মহিলাদেরকে নিয়ে কুমন্তব্য করা, নোংরা মন্তব্য করা, অস্ত্র তুলে নেওয়ার কথা, আইন বিরোধী, সংবিধান বিরোধী কথা, এইগুলো আবার কিন্তু তিনি মন্তব্য করতে থাকবেন। অর্থাৎ এই নিয়ে এত নাচানাচি করা, এত বাড়াবাড়ি করার কিছু দরকার নেই। দিলীপ ঘোষ সে তার লাভের জন্য এই কাজ করছে, তৃণমূল বিজেপিকে পচানোর জন্য, দিলীপ ঘোষকে দিয়ে এইসব ফাঁস করিয়ে নেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো, এই সমস্ত মন্তব্যগুলো করছে। তবে ওয়াকআপ যে আইন পাশ হয়েছে সেটা ভুলে গেলে চলবে না। সেই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে হবে, যাতে করে একটা সময় দেখা গেছিল নরেন্দ্র মোদী সরকার কৃষি বিল তারা ফিরিয়ে নিয়েছিল, হাত জোর করে ক্ষমা চেয়ে, ক্ষমা ভিক্ষা করে দেশের মানুষের কাছে সেই কৃষি বিল প্রত্যাহার করেছিল। একইভাবে শান্তিপূর্ণভাবে যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারেন, এটা শুধু মুসলমানদের আন্দোলন, মুসলমানদের ক্ষতি নয়, এটা ভারতবর্ষের সংবিধানের ক্ষতি, সংবিধান প্রেমীদের কাছে ক্ষতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত, ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আঘাত। সুপ্রিম কোর্ট এই নিয়ে মামলা চলছে, 5 তারিখে আবারও কিছু সেখানে রায়দান রয়েছে, এই আবারও মামলাটা উঠবে। সুপ্রিম কোর্টকেও বিজেপি আক্রমণ করছে যে কেন সুপ্রিম কোর্ট ওয়াকআপ মামলা নিল, বা তারা কেন বিচার করছে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে? সুপ্রিম কোর্টকেও কিন্তু বিজেপি নেতারা ছাড়ছে না। আমরা যে সুপ্রিম কোর্টকে মানে অর্থাৎ সবার উপরে রাখি বিচার ব্যবস্থাকে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের অর্ডার দিয়েছিল, রায় দিয়েছিল, ভারতবর্ষের একটা মুসলমান বলতে পারবেন কোনো বাজে মন্তব্য করেছে, কোথাও আগুন লাগিয়েছে, কোনো অশান্তি ঝামেলা কিচ্ছু করেনি, মেনে নিয়েছিল। কিন্তু বিজেপি ওয়াকআপ নিয়ে সুপ্রিম কোর্ট যে সমালোচনা করছে, যে ওয়াকআপ আইনের এই বোর্ডের ভিতরে কেন অমুসলিমদের প্রবেশ থাকবে, ওয়াকআপ যে সম্পত্তি কেন সেটা জেলাশাসক পরিচালনা করবে বা দেখভাল করবে, কেন এভাবে লুট করে নেবে, এটা নিয়ে কিন্তু বিজেপি সহ্য করতে পারছে না, সুপ্রিম কোর্টকেও গালাগাল করছে। দেখতে পেয়েছেন আপনারা সেই বিষয়। অর্থাৎ এগুলো নিয়ে শান্তি বজায় রেখে আন্দোলন করুন, ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষতা বজায় রাখুন। অনেক ইস্যু আমাদের সামনে আছে। দিলীপ ঘোষ এলো কি গেল, 60 বছরে 50 বছরের মহিলাকে বিয়ে করলো, শুভেন্দু কাউকে ভালো লেগেছে বিয়ে করবে কি করবে না, সুকান্ত মজুমদার কি করবে, এগুলো নিয়ে ছেড়ে দিন, ওরা ওদের মতো কাজ করুক, ওরা ওদের মতো করে হিন্দু মুসলিম অস্ত্র এগুলো করুক, প্রশাসন আছে, আদালত আছে, আইন আছে, ব্যবস্থা আছে, তারা দেখে নেবে। আমরা চলুন শান্তিপূর্ণভাবে ওয়াকআপ নিয়ে আন্দোলন করি, এবং অন্যান্য যে বিষয় আছে, সাধারণ মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াবো। এবং শেষ কথা, আপনার পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, সেখানে কেন্দ্র সরকার একেবারে সেনা জওয়ানদের উপর
পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে, যে পাকিস্তান থেকে বারবার যে জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে আক্রমণ করছে তাদেরকে নিকেশ করতে হবে, শেষ করতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু একেবারে এটা নিয়ে খুব সিরিয়াস বিষয় দেখছেন। সেনাবাহিনী তারাও বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। পাকিস্তানকে কোনোভাবেই ছেড়ে কথা বলা হবে না। সিন্ধুর জল বন্ধ করা হয়েছে, অর্থনৈতিকভাবেও তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোও বন্ধ করা হচ্ছে তাদের দেশের মানুষদের, এবং এভাবে পাকিস্তানকে এক ঘরে করা হবে এক কথায়। তাদের সঙ্গে ফুটবল ক্রিকেট কোনো খেলা হবে না, কোনো সম্পর্ক নেই। পাকিস্তানিদের বলে দেওয়া হয়েছে ভাই 2 দিন সময় দেওয়া হলো, তোমরা সবাই বেরিয়ে যাও ভারত থেকে। এই বিষয়গুলো আপনারা দেখেছেন। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে তাদের সম্পূর্ণ আমরা তাদের প্রতি আমাদের আস্থা, ভরসা এবং সমর্থন রয়েছে। কারণ জঙ্গিদের সঙ্গে কোনো রকম আপোষ নয়। তারা দেশে ঢুকে দেশের সাধারণ মানুষকে হত্যা করলো, তাদের দায়িত্ব কেন্দ্র সরকারের আছে। সেনা জওয়ানদের উপরে আপনারা, ভারতবর্ষের সেনা কমান্ডো, ভারতবর্ষের আর্মি, ভারতবর্ষের যে আপনার যুদ্ধ করার যে জিনিসপত্র অত্যন্ত শক্ত এবং অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ অন্যতম একটা দেশ, যে দেশের অত্যন্ত শক্তিশালী দেশ। অত সহজে জঙ্গিদেরকে ছেড়ে কথা বলা হবে না। এতদিন মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, এবার পুরো শেষ করে দেওয়া হবে। এটাই হলো শেষ কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।